এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিব কিভাবে একটা প্রজেক্টের কস্ট এস্টিমেট করতে হয়, সেই এস্টিমেশন থেকে কিভাবে একটা বাজেট ডেভেলপ করতে হয় এবং ফাইনালি কিভাবে কস্ট কন্ট্রোল করে বাজেটের মধ্যে থেকে সফলভাবে একটা প্রজেক্ট ডেলিভারি দেওয়া যায়। ভিডিওটা একটু বড়, কিন্তু আপনি যদি আপনার 10-15টা মিনিট এই ভিডিওর পিছনে ইনভেস্ট করেন তাহলে আপনার অফিসের কাজের ক্ষেত্রে হয়তো 10-15 ঘন্টা সময় বেঁচে যাবে, আপনার বাজেট থেকে হয়তো লাখ লাখ টাকা বেঁচে যেতে পারে। কস্ট ম্যানেজমেন্ট যদি আপনি বুঝতে চান তাহলে একটা জিনিস আগে বুঝতে হবে, ওয়াই অর্গানাইজেশনস ইনিশিয়েট প্রজেক্টস। একটা কোম্পানি কেন প্রজেক্ট হাতে নেয়? আপনি যদি এই উত্তরটা অলরেডি জানেন তাহলে ভিডিওটা একটু থামিয়ে নিচে কমেন্ট করুন, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারেন। উত্তরটা হচ্ছে একটা অর্গানাইজেশন প্রজেক্ট হাতে নেয় ভ্যালু ক্রিয়েট করার জন্য। যারা সঠিক উত্তর দিয়েছেন কংগ্রাচুলেশনস, আর যারা অ্যান্সার দিয়েছেন সবাইকে থ্যাঙ্কস। এখন ভ্যালু ক্রিয়েশন মানে কি? এটার মানে এক এক অর্গানাইজেশনে বা এক এক প্রজেক্টে এক এক রকম হতে পারে, কিন্তু সাধারণত হয় তারা প্রজেক্টটা শুরু করে তাদের রেভিনিউ বাড়ানোর জন্য, অথবা তাদের খরচ কমানোর জন্য, অথবা এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য। এই ভ্যালু ক্রিয়েশনের জন্য তারা একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে, যেটাকে আমরা প্রজেক্টের ক্ষেত্রে কস্ট ধরতে পারি, এবং তাদের উদ্দেশ্য থাকে যে এই প্রজেক্টে যা খরচ হবে তার চেয়ে বেশি বেনিফিট হবে। আর এই জিনিসটাই এনশিওর করা হয় কস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে। কস্ট ম্যানেজমেন্টে 3টা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে কস্ট এস্টিমেশন। এখানে আপনি একটা আনুমানিক হিসাব করবেন যে এই প্রজেক্টে যেসব ম্যাটেরিয়ালস লাগবে, টুলস লাগবে এবং পিপল লাগবে, এদের টোটাল খরচ কত হবে। সেকেন্ড স্টেপে গিয়ে এই সবগুলি এস্টিমেশনকে আপনি অ্যাড করে বাজেট তৈরি করবেন। এখানেই আপনার অর্গানাইজেশন ডিসাইড করবে যে টোটাল কত টাকা এই প্রজেক্টের পিছনে তারা অ্যালোকেট করবে। 3 নাম্বার এবং সর্বশেষ ধাপ হচ্ছে প্রজেক্ট যখন শুরু হবে তখন কস্ট কন্ট্রোল করা হবে, যেন কস্টটা বাজেটের মধ্যে থাকে। এই 3টা স্টেপ মিলাই হচ্ছে কস্ট ম্যানেজমেন্ট। আর এই কস্ট ম্যানেজমেন্ট প্রসেসটা কিভাবে রিয়েল লাইফে কাজ করে সেটাই আমি আপনাদেরকে আজকে খুব সহজ ভাষায় বুঝাবো। ভিডিওটা শেষ করার পরে আপনি আপনার সিভিতে খুব কনফিডেন্টলি লিখতে পারবেন যে আপনার কস্ট ম্যানেজমেন্ট স্কিলস আছে। আপনি আপনার লিঙ্কডইনেও লিখতে পারবেন। চলেন এবার আমরা কস্ট এস্টিমেশন জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ অর্থাৎ পিএমবক বলতেছে আপনার প্রজেক্টটা শেষ করতে টোটাল কত টাকা লাগবে তার একটা আনুমানিক হিসাব ঠিক করাটাই হচ্ছে কস্ট এস্টিমেশন। এই এস্টিমেশনটা কোনো গেসের ভিত্তিতে হবে না, এটা করতে হবে প্রজেক্টের স্কোপের ভিত্তিতে। আর স্কোপ কি? স্কোপ হচ্ছে প্রজেক্টটা কি ডেলিভার করবে সেটা। প্রজেক্টের স্কোপ যদি ক্লিয়ার না হয় তাহলে এস্টিমেটও অ্যাকিউরেট হবে না। তাই কস্ট এস্টিমেশন করার জন্য আমাদের কিছু ইনপুট লাগবে, সেটা হচ্ছে আমাদের স্কোপ স্টেটমেন্ট লাগবে, অর্থাৎ প্রজেক্ট কি ডেলিভারি করবে সেটা বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, অর্থাৎ পুরো কাজটাকে ভেঙে ভেঙে একটা স্ট্রাকচার দেওয়া লাগবে, এবং ওয়ার্ক ব্রেকডাউন ডিকশনারি, প্রত্যেকটা টাস্কের ডিটেইল ডেসক্রিপশন। আপনি যদি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার কি সেটা না বুঝে থাকেন তাহলে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার নিয়ে আমাদের অন্য আরেকটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটার লিঙ্ক আপনি স্ক্রিনের ডান দিকে উপরের সাইডে দেখতে পাবেন, এবং লিঙ্কটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দিব। তা আপনার যদি স্কোপ, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার এগুলি না জানা থাকে তাহলে কস্ট এস্টিমেশন মানে অনেকটা অন্ধকারে ঢিল মারার মতো। এবার চলেন আমরা দেখি যে কস্ট এস্টিমেশনের জন্য আসলে কি কি টেকনিক আছে। আমি এখানে আপনাদেরকে 4টা টেকনিক দেখাবো। এই টেকনিকগুলি পিএমআই এর অফিসিয়াল বুক পিএমবক থেকে নেয়া। প্রথম টেকনিকটা হচ্ছে অ্যানালগস। অ্যানালগস টেকনিকটা হচ্ছে এরকম যে আপনি আপনার প্রজেক্টের কস্ট এস্টিমেট করবেন এর আগে সিমিলার একটা প্রজেক্টের কস্টের ভিত্তিতে। যেমন ধরেন গত বছর আপনি একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানাইছেন, এটার খরচ হয়েছে 9 লাখ টাকা। এবার আপনি চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, গত বছর 9 লাখ টাকা লাগছে, এবার হয়তো 10 লাখ টাকা লাগবে। এই এস্টিমেশনটাকে বলা হয় হচ্ছে অ্যানালগস এস্টিমেশন। অ্যানালগস এস্টিমেশনের সুবিধা হচ্ছে এটা খুব দ্রুত করা যায়, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটার অ্যাকিউরেসিটা খুব খারাপ থাকে। কারণ গত বছর আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইছেন,
সেখান থেকে এই বছরে অ্যাপ্লিকেশন বানানোর ক্ষেত্রে অনেক কিছুর ভিন্নতা থাকতে পারে, এজন্য অ্যাকিউরেসিটা কম হয়। দ্বিতীয় টেকনিকটা হচ্ছে প্যারামেট্রিক টেকনিক। এখান থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন, এখানে দেখেন মেট্রিক কথাটা লেখা আছে, মানে হচ্ছে এর আগের একটা না বরং মাল্টিপল প্রজেক্টের ডেটার ভিত্তিতে আপনি একটা এস্টিমেশন করবেন। যেমন ধরেন এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন আপনার কোম্পানি বানাইছে এবং দেখছে যে এভারেজে এক একটা স্ক্রিন বা এক একটা পেজ বানাইতে 1 লাখ টাকা করে লাগে। এখন নতুন যে অ্যাপ্লিকেশনটা বানাতে যাচ্ছেন আপনারা, সেখানে 10টা স্ক্রিন আছে, তাহলে টোটাল কত টাকা লাগবে? 10 লাখ টাকা লাগবে। এটা হচ্ছে হিসাব। প্যারামেট্রিক টেকনিকটা মিডিয়াম লেভেলের অ্যাকিউরেট রেজাল্ট দেয়, মানে অ্যানালগের মতো এতটা লো অ্যাকিউরেসি না, আবার খুব একটা যে অ্যাকিউরেট তাও না। আরেকটা সমস্যা হচ্ছে প্যারামেট্রিকের, যে আপনার যদি প্রজেক্টটাকে আপনি মেট্রিক বেসিসে ভাগ করতে না পারেন, সেক্ষেত্রে আপনার প্যারামেট্রিক এস্টিমেশন টেকনিক ইউজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এটা নিয়ে আমরা পরের স্লাইডে ব্যাখ্যা করব। এবার আসেন 3 নাম্বার টেকনিকটা হচ্ছে বটম আপ টেকনিক। বটম আপ টেকনিকের মাধ্যমে কস্ট এস্টিমেশনটা কিভাবে করা হয়? আপনাকে একটু আগে এই যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের কথা বলছি, মনে আছে? ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের মাধ্যমে পুরো প্রজেক্টের একদম ছোট 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 ওয়ার্ক আইটেম বের করা হয়, এগুলোকে বলা হয় ওয়ার্ক প্যাকেজ। এই ছোট ছোট যে ওয়ার্ক প্যাকেজগুলো আছে, এইগুলার খরচ ক্যালকুলেট করা হয় বা এস্টিমেট করা হয়। এই ওয়ার্ক প্যাকেজের খরচগুলা কাদের কাছ থেকে এস্টিমেশনটা নেওয়া হয়? যারা এক্সপার্ট, অর্থাৎ ওই ওয়ার্ক প্যাকেজ যারা ডেলিভারি করবেন, যেই টিম ডেলিভারি করবেন সেই টিম থেকে নেওয়া হয়, কারণ ওই ব্যাপারে ওই টিমটাই সবচেয়ে বেশি যোগ্য এবং দক্ষ। আপনি এই যে ছোট ছোট ওয়ার্ক প্যাকেজগুলোর খরচ নিলেন, এইগুলাকে আপনি সবগুলাকে অ্যাড করবেন। অ্যাড করে যেই খরচটা পাবেন সেটাই হচ্ছে এস্টিমেটেড টোটাল কস্ট বেসড অন বটম আপ কস্ট এস্টিমেশন। বটম আপ এস্টিমেশনের ফলে যেই রেজাল্টটা পাওয়া যায় সেটার অ্যাকিউরেসি সচরাচর হাইয়েস্ট হয়, কারণ আপনি একদম ডিটেইলে চলে গেছেন এবং ওই রিলেটেড যারা এক্সপার্ট তাদের কাছ থেকে আপনি খরচের এস্টিমেশনটা নিছেন, সেজন্য অ্যাকিউরেসিটা সচরাচর বটম আপে বেস্ট হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে এই বটম আপ এস্টিমেশনটা করতে অনেক সময় লাগে এবং প্রজেক্ট যখন আপনি শুরু করেন তখন সচরাচর আপনার কাছে প্রজেক্টের ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করার মতো এত ডিটেইল থাকে না। এটা হচ্ছে বটম আপ এস্টিমেশনের একটা লিমিটেশন, যে এটা অনেক টাইম কনজিউমিং এবং সবসময় করা যায় না। ফাইনাল যে টেকনিকটার কথা বলবো সেটা হচ্ছে 3 পয়েন্ট টেকনিক। 3 পয়েন্ট টেকনিকে একটা কস্ট আইটেমের 3 ধরনের সিনারিও চিন্তা করা হয়। একটা হচ্ছে অপটিমিস্টিক, মানে হচ্ছে বেস্ট কেস সিনারিও, অর্থাৎ আপনি সবচেয়ে কম দামে কত টাকা দিয়ে একটা আইটেম কিনতে পারবেন। দ্বিতীয় সিনারিওটা বলা হচ্ছে মোস্ট লাইকলি, মানে হচ্ছে যেই কস্টটা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। 3 নম্বর সিনারিও হচ্ছে পেসিমিস্টিক, মানে হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও, অর্থাৎ আপনার আইটেমটার দাম সর্বোচ্চ কত টাকা হতে পারে। এই 3টা সিনারিও আপনি নেবেন। ধরেন আমরা এই ক্ষেত্রে ধরলাম অপটিমিস্টিক হচ্ছে 4 টাকা, মোস্ট লাইকলি আমরা ধরলাম এক্ষেত্রে 6 টাকা, আর পেসিমিস্টিক হইলে আমরা ধরলাম 10 টাকা। এখন ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? সিম্পল 3 পয়েন্ট এস্টিমেশন যেটা আছে সেটা করা হয়, আপনি এই অপটিমিস্টিক, মোস্ট লাইকলি এবং পেসিমিস্টিক 3টাকে অ্যাড করবেন। এই যে ও, এম আর হচ্ছে পি, এই 3টাকে অ্যাড করে আপনি 3 দিয়ে ভাগ দিবেন, ফলে আপনি 6.67 পাচ্ছেন। আপনার যে স্পেসিফিক আইটেম নিয়ে কথা বলতেছেন এইটার এস্টিমেটেড কস্ট হচ্ছে 6.67 টাকা। কিন্তু এটা ওভারলি সিম্পলিফাইড এবং প্রায়ই রং হয়, এজন্য আরেকটা মেথড ইউজ করা হয় যেটাকে বলা হচ্ছে পার্ট মেথড। পার্ট মেথডটা কিভাবে ক্যালকুলেট করা হয়? আপনি অপটিমিস্টিক যা আছে তাই নিলেন, পেসিমিস্টিক যা আছে তাই নিলেন অর্থাৎ 10, কিন্তু মোস্ট লাইকলিটাকে আপনি একটু ওয়েট বেশি দেওয়ার জন্য 4 দিয়ে গুণ করলেন এবং টোটাল যে নাম্বারটা হবে সেটাকে আপনি 6 দিয়ে ভাগ দিলেন। ফাইনালি যেই এস্টিমেটেড নাম্বারটা দাঁড়াইলো সেটা হচ্ছে 6.33। এটাকে বলা হচ্ছে পার্ট এস্টিমেশন। এখন 3 পয়েন্ট এস্টিমেশনটা কখন ইউজ করা হয়? যখন একটা আইটেম সম্পর্কে আপনি শিওর না যে এটার আসলে কস্টটা কীরকম হইতে পারে, তখন আপনি 3 পয়েন্ট এস্টিমেশনটা ইউজ করেন। এই ছিল 4টা কস্ট এস্টিমেশন টেকনিক। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই টেকনিক তো 4টা দেখাইলেন, এখন আমরা প্রজেক্টের কস্ট এস্টিমেশন করার ক্ষেত্রে কোনটা ব্যবহার করব? আপনার এই প্রশ্নের উত্তরই আমরা নেক্সট স্লাইডে দিব।
চারটা টেকনিকই ইউজফুল, এক একটা এক এক ক্ষেত্রে। কীরকম? অ্যানালগস টেকনিকটা আপনি কখন ইউজ করবেন? অ্যানালগ সচরাচর ব্যবহার করা হয় প্রজেক্টের একদম শুরুতে, যখন আপনার প্রজেক্ট সম্পর্কে খুব বেশি ডিটেইল নাই, আপনার তখনও স্কোপ স্টেটমেন্ট, ওয়ার্ক ব্রেকডাউন, স্ট্রাকচার এগুলো দাঁড় করানো হয় নাই, কিন্তু আপনার স্টিল বোঝা দরকার যে এ ধরনের একটা কাজ করতে কি পরিমাণে টাকা লাগতে পারে। এজন্য প্রজেক্টের শুরুতে অ্যানালগস ব্যবহার করা হয়। প্যারামেট্রিক কখন ব্যবহার করা হয়? যখন আপনার হিস্টোরিক্যাল ডেটা আছে। মনে আছে আগের স্লাইডে আমরা আলোচনা করছি যে প্যারামেট্রিক ক্যালকুলেশন করার জন্য আপনার একাধিক প্রজেক্টের ডেটা লাগে, যেটার ভিত্তিতে আপনি মেট্রিক বাই মেট্রিক টোটাল কস্ট এস্টিমেশন করেন। এখন আপনার কোম্পানির যদি এরকম একাধিক প্রজেক্টের ডেটা না থাকে, তাহলে প্যারামেট্রিক এস্টিমেশন করাটা সম্ভব হয় না। শুধু তাই না, আপনি যদি আপনার প্রজেক্টটাকে ইউনিট বাই ইউনিট ভাগ করতে না পারেন, তাহলেও প্যারামেট্রিক এস্টিমেশন করাটা যায় না। যেমন ধরেন, আপনি যখন একটা বাড়ি বানাতে চাচ্ছেন, তখন সেটাকে কিন্তু ইউনিটস বাই ইউনিট ভাগ করা অনেক ইজি। আপনি চিন্তা করতে পারেন টোটাল কয় তলা হবে, আচ্ছা এক তলার খরচ কত, তাহলে 3 তলার খরচ কত হবে। অথবা ধরেন একটা ফ্লোরে একটা টাইলস লাগাইতে কত টাকা খরচ হয়, তাহলে 500টা টাইলস লাগাইতে কত টাকা খরচ হবে। সো আপনি প্যারামেট্রিকটা ইজিলি সেক্ষেত্রে ক্যালকুলেশন করতে পারবেন। কিন্তু যদি প্রজেক্টটা ধরেন একটা রিসার্চ প্রজেক্ট হয়, এইটাকে আপনি মেট্রিক বা ইউনিট বাই ইউনিট ভাগ করতে পারবেন না, এটা অনেক ডিফিকাল্ট হবে। সো সেক্ষেত্রে প্যারামেট্রিক খুব একটা সুফল দেয় না। সেজন্য রিসার্চ প্রজেক্টে প্যারামেট্রিক টেকনিক খুব একটা ইউজফুল না। এরপরে আসেন বটম আপ টেকনিকটা আপনি কখন ব্যবহার করবেন। বটম আপ টেকনিকটা আপনি ব্যবহার করবেন যখন আপনি ডিটেইল প্ল্যানিং ফেজে আছেন, যখন আপনার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা রেডি আছে। এগেইন, আপনি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার কি সেটা যদি না জেনে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে অন্য আরেকটা ভিডিও আমি করেছি আপনাদের জন্য, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। আপনি এটার লিঙ্কটা উপরে আপনার স্ক্রিনের ডান পাশে পাবেন, এবং আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। ফাইনালি 3 পয়েন্ট বা পার্ট এস্টিমেশন আপনি কখন ব্যবহার করবেন? আগেই বলেছি, যখন আপনি কস্টটা নিয়ে আনসার্টেইন, তখন আপনি 3 পয়েন্ট ব্যবহার করবেন। সো আশা করি ক্লিয়ার হয়েছে যে কখন কোন মেথডটা ইউজ করা লাগবে। এরপরেও যদি ক্লিয়ার না হয়ে থাকে, নিচে প্রশ্ন করতে পারেন কমেন্টে। এখন যেহেতু আপনি জানেন যে কস্ট এস্টিমেশনের কী কী টেকনিক আছে এবং কখন কোনটা ইউজ করতে হয়, সো আপনি আপনার কস্ট এস্টিমেশন করে ফেলেছেন। এইবার আসবে আপনার বাজেট ডেভেলপমেন্ট। এই স্লাইডটা খুব ভালো করে খেয়াল করবেন, কারণ ভিডিওর শেষে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে। ওই চ্যালেঞ্জটার অ্যান্সার দিতে হইলে এই স্লাইডটা ভালোভাবে দেখতে হবে। আপনার যখন এস্টিমেশন শেষ হয়, বাজেট ডেভেলপমেন্টটা আপনি কিভাবে করবেন? বাজেট ডেভেলপমেন্টে কয়েকটা আইটেম থাকে। একটা হচ্ছে এস্টিমেটেড টোটাল কস্ট, এরপরে কন্টিনজেন্সি রিজার্ভ, এরপরে হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ। এস্টিমেটেড টোটাল কস্টটা কি? এটা আপনি পাবেন এই যে আপনার কস্ট এস্টিমেশন থেকে পাবেন, এবং কস্ট এস্টিমেশনে আপনার যা খরচ আসছে, সেই খরচ আপনি যখন প্রজেক্ট চলাকালে ব্যবহার করবেন, তখন আপনার জন্য কোনো অ্যাপ্রুভাল লাগবে না, আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় আসে কন্টিনজেন্সি রিজার্ভ। এটা হচ্ছে নোন রিস্কের জন্য। যেমন ধরেন আপনি 100টা প্রোডাক্ট যদি ডেলিভারি দিতে চান, তার মধ্যে হয়তো 1-2টা প্রোডাক্টের ডিফেক্ট থাকতে পারে। সো ওই প্রোডাক্টগুলো পুনরায় যদি আপনার তৈরি করতে হয়, বা ওই ডিফেক্টগুলো যদি আপনার রিমুভ করতে হয়, তাহলে আপনার এক্সট্রা কিছু খরচ যাবে। এটার জন্য কন্টিনজেন্সি রিজার্ভটা রাখা হয়। কন্টিনজেন্সি রিজার্ভটা নোন রিস্কের মাধ্যমে যদি খরচটা বাইরে চলে যায়, তাহলে আপনি কি করতে পারেন? এইটা ইউজ করতে পারেন। ফাইনাল আসে কি ম্যানেজমেন্ট রিজার্ভ। এটি কি আননোন রিস্কের জন্য, আপনি জানেন না যে কি হইতে পারে, বাট স্টিল সামথিং মে গো রং, এবং এই বাজেটটা আপনি যদি ব্যবহার করতে চান, তাহলে আপনার ম্যানেজমেন্টের কাছ থেকে পারমিশন লাগবে। চলুন আমরা একটা বাজেট ডেভেলপ করি। ধরেন আপনার টোটাল এস্টিমেট করছেন যে 9 লাখ টাকা লাগবে। আপনি কন্টিনজেন্সি রিজার্ভ হিসেবে রাখলেন ধরেন 1 লাখ টাকা। টোটাল কত টাকা হইল? 10 লাখ। এই যে 10 লাখ টাকা হইলো, এটা হচ্ছে আপনার বেজ লাইন বাজেট। এর সাথে ধরেন আপনি 50,000 টাকা ম্যানেজমেন্ট রিজার্ভ হিসেবে অ্যাড করলেন, 0.5 লাখ। টোটাল কত হইল এবার? 10.5 লাখ বিডিটি। এইটাকে এবার বলবেন আপনি হচ্ছে টোটাল প্রজেক্টের বাজেট হচ্ছে এটা। খেয়াল করেন, টোটাল এস্টিমেট এবং কন্টিনজেন্সি রিজার্ভ মিলায় হয়েছে হচ্ছে আপনার বেজ লাইন বাজেট। তারপরে ম্যানেজমেন্ট রিজার্ভ অ্যাড করলে হয় হচ্ছে কি টোটাল বাজেট।
বেজলাইন বাজেটটা কি? প্রজেক্ট ম্যানেজমেন্টের বেজলাইনটা সাধারণত বলা হয়েছে আপনি প্ল্যানিং ফেজে যখন একটা অ্যাপ্রুভড বাজেট দাঁড় করান তখন ওইটাকে বলা হচ্ছে বেজলাইন বাজেট। এই বেজলাইন বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বেজলাইন বাজেটের উপর ভিত্তি করেই প্রজেক্টের কস্ট কন্ট্রোল করা হয়। কস্ট কন্ট্রোল নিয়ে আমরা নেক্সট স্লাইডে আলাপ করব। আমাদের কস্ট এস্টিমেশন নিয়ে আলাপ শেষ, বাজেট ডেভেলপমেন্ট নিয়ে আলাপ শেষ। আমরা এখন শেষ ধাপ অর্থাৎ কস্ট কন্ট্রোলে চলে আসছি। কস্ট কন্ট্রোলে কি করা হয় অ্যাকচুয়ালি? আপনার প্রজেক্ট যখন শুরু হয় তখন কন্টিনিউয়াসলি মনিটরিং করা হয় যে আমি প্রজেক্টে যেই খরচগুলো করতেছি এই টোটাল খরচটা আমি যেভাবে প্ল্যান করছি সেটার মধ্যে আছে কিনা, অর্থাৎ আমার খরচটা বাজেটের মধ্যে আছে কিনা। যদি খরচটা মনে হয় যে না বাজেটের উপরে চলে যাচ্ছে তখন সেটাকে কন্ট্রোল করা, এটাই হচ্ছে কস্ট কন্ট্রোলিং। কস্ট কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের ক্যালকুলেশন মেথড আছে, আর্ন ভ্যালু অ্যানালাইসিস, এগুলো নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, কারণ এগুলো নিয়ে আলোচনা করলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আরেকটা কারণ হচ্ছে এই মেথডগুলো রিয়েল লাইফে খুব কম ইউজ হয়। এই স্লাইডে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে আপনি কস্ট কন্ট্রোল করতে পারবেন। এটা একটা সিম্পলিফাইড ওয়ে। দেখেন এখানে আছে আইটেম কি কি? প্ল্যান্ড বাজেট, যেটা হচ্ছে আপনার বেজলাইন বাজেট ছিল। তারপরে আসতেছে কি আপনার ফরকাস্ট, অর্থাৎ প্রজেক্টের মাঝপথে গিয়ে আপনি কন্টিনিউয়াসলি ফরকাস্ট করতে থাকেন এবং দেখেন যে টোটাল প্রজেক্টটা কি আসলে আপনার যে ইনিশিয়াল বেজলাইন বাজেট ছিল সেটার মাধ্যমে আপনি কমপ্লিট করতে পারবেন কিনা। তারপরে 3 নম্বরে আসে কি কস্ট ভেরিয়েন্স, অর্থাৎ আপনার বাজেট যা ছিল সেটার সাথে আপনি যে বর্তমানে যে ফরকাস্ট করতেছেন প্রজেক্টের মাঝপথে সেটার ডিফারেন্সটা কি। এখন আসেন যে এই কন্ট্রোলটা কিভাবে করা হয়। ধরেন আপনার বেজলাইন বাজেট ছিল 10 লাখ টাকা। এই বেজলাইন বাজেটটা কিভাবে আসছে? আপনি আপনার এস্টিমেটেড কস্ট প্লাস আপনি কন্টিনজেন্সি রিজার্ভ অ্যাড করে আপনি আপনার বেজলাইন বাজেটটা তৈরি করছেন। এখন প্রজেক্টের মাঝপথে গিয়ে আপনি দেখলেন যে না প্রজেক্টটা শেষ করতে মনে হচ্ছে 10,80,000 টাকা লেগে যাবে। তাহলে কস্ট ভেরিয়েন্স কত? আপনি তাহলে ক্যালকুলেট করবেন, বাজেট থেকে ফরকাস্টটা মাইনাস করবেন। বাজেট ছিল কত? 10 লাখ টাকা, বর্তমান ফরকাস্ট হচ্ছে 10,80,000 টাকা। আপনার ফলাফল কি আসতেছে? -80,000 টাকা। তার মানে হচ্ছে আপনার প্রজেক্ট ওভার বাজেট হয়ে যাচ্ছে। কত টাকা? বাই 80,000 টাকা। এখন যদি এই ফরকাস্টটা এমন হইতো যে আপনি মাঝপথে এই ফরকাস্টটা এসে দেখলেন যে এটা 10,80,000 না বরঞ্চ 9,50,000 টাকা দেখা যাচ্ছে, তখন আপনার কস্ট ভেরিয়েন্সটা কত হবে? 10 লাখ থেকে আপনি 9,50,000 টাকা বাদ দিলেন, বাদ দিলে কত হয়? +50,000, অর্থাৎ প্রজেক্ট ইজ আন্ডার বাজেট বাই 50,000। মানে হচ্ছে আপনার যা বাজেট ছিল তা থেকে 50,000 টাকা সেভ হচ্ছে। খুব সহজ রুল হচ্ছে, যদি আপনি দেখেন যে কস্ট ভেরিয়েন্স নেগেটিভ তার মানে হচ্ছে লস, পজিটিভ সেভিং। আমরা ভিডিওতে শিখলাম কস্ট এস্টিমেশন, বাজেট ডেভেলপমেন্ট, কস্ট কন্ট্রোল ইত্যাদি অনেক কিছু নিয়ে আলাপ করলাম। এখন যদি আমি ভিডিওটা শেষ করে দেই তাহলে আপনাদের কিছু কনফিউশন থেকে যাবে। তো চলেন আমরা দেখে নেই যে এই সবগুলি আইটেম কিভাবে একসাথে কাজ করে অর্গানাইজেশনের জন্য ভ্যালু ক্রিয়েট করে। মনে আছে ভিডিওর প্রথমে আমরা কি বলছিলাম? প্রজেক্ট হাতে নেওয়া হয় ভ্যালু ক্রিয়েট করার জন্য, অর্থাৎ রেভিনিউ বাড়ানোর জন্য বা কস্ট কমানোর জন্য বা এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। দেখেন এই গোলটা কস্ট ম্যানেজমেন্ট কিভাবে আসলে মিট করে। প্রথমে আমরা কস্ট এস্টিমেট করি। ওভারঅল প্রজেক্টের স্কোপটা ডেলিভার করার জন্য যা যা টোটাল কস্ট লাগবে সবগুলি কস্ট আমরা এস্টিমেট করি। এখান থেকে যে এস্টিমেটেড কস্ট পাই সেটার সাথে আমরা কন্টিনজেন্সি রিজার্ভ অ্যাড করি, এই দুইটা মিলায় বেজলাইন হয়। তারপরে আমরা ম্যানেজমেন্ট রিজার্ভ অ্যাড করি। ফাইনালি যেটা হয় এটা হচ্ছে আমাদের টোটাল বাজেট হয়। তারপরে প্রজেক্ট যখন শুরু হয় তখন আমরা এনশিওর করি যে প্রজেক্টের খরচটা যেন বাজেটের মধ্যে থাকে, বাজেটের যেন বেশি না যায়। তখন কি হয়? কস্টটা যখন আপনার কন্ট্রোলের মধ্যে থাকে তখন বেনিফিটটা কস্টের চাইতে বেশি হয়ে যায়, ফলে এখানে ভ্যালু জেনারেশন হয়, আপনার কোম্পানি প্রফিট করে। এবার বুঝতে পারছেন কস্ট ম্যানেজমেন্ট কিভাবে আপনার অর্গানাইজেশনের
ভ্যালু জেনারেট করতে হেল্প করে। আমার কথা বলা শেষ। এবার আমি বুঝতে চাই এই যে 10-15 ঘন্টা সময় ব্যয় করে আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানাইলাম, এখান থেকে আপনারা আসলেই শিখতে পারলেন কিনা। এজন্য আমি আপনাদেরকে একটা এক্সারসাইজ চ্যালেঞ্জ দিচ্ছি। এই এক্সারসাইজটা করলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে, কোথাও যদি দুর্বলতা থাকে সেটা আপনার ধরা পড়বে। এক্সারসাইজটা কি? ধরেন আপনার প্রজেক্টের এস্টিমেটেড টোটাল কস্ট হচ্ছে 8 লাখ টাকা, কন্টিনজেন্সি রিজার্ভ হচ্ছে 80,000 টাকা, ম্যানেজমেন্ট রিজার্ভ হচ্ছে 40,000 টাকা। প্রজেক্ট যখন চলমান, অর্থাৎ প্রজেক্টের এক্সিকিউশন যখন শুরু হয়েছে, তখন ফরকাস্ট করে দেখলেন যে আপনার প্রজেক্টটা কমপ্লিট করতে 8,70,000 টাকা লাগবে। আপনাকে উত্তর দিতে হবে যে আপনার প্রজেক্টের বেসলাইন বাজেট কত টাকা, টোটাল প্রজেক্ট বাজেট কত টাকা, বর্তমানে আপনার কস্ট ভেরিয়েন্স কত টাকা, এবং ফাইনালি আপনার প্রজেক্টটা কি ওভার বাজেট নাকি আন্ডার বাজেট। প্রশ্নগুলির উত্তর আপনি কমেন্টে দিতে পারেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে জানিয়ে দিব যে আপনার অ্যান্সার সঠিক হয়েছে কিনা। আর যদি দেখেন যে কোনো জায়গায় কনফিউশন আছে, বুঝতেছেন না, তাহলে আপনি ভিডিওটা আরেকটু পেছনের দিকে গিয়ে আরও একবার দেখুন। এরপরেও যদি কনফিউশন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আপনি যেহেতু এই পর্যন্ত দেখছেন ভিডিওটা, তাহলে হয়তো স্ক্রিনের উপরের এখানে এবং এখানে যে ভিডিও দুইটা আসবে, এগুলো হয়তো আপনার জন্য উপকারী হতে পারে। আপনি এখন আপনার সিভিতে লিখতে পারেন যে আপনার প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট স্কিলটা আছে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট উইকে ইনশাআল্লাহ।